তাহলে তো এটাও বলতে পারতেন ইন্দিরা গান্ধীর কথাটা কেন বলেছিলেন? ইন্দিরা গান্ধী লড়াইটা করেছিলেন, ইন্দিরা গান্ধী ৭১ লড়াইটা করেছিলেন, তাহলে ইন্দিরা গান্ধীর কথা কেন বললেন? ইন্দিরা গান্ধীর কথা বলেছি যে বাংলাদেশ তখন সহযোগিতা চেয়েছিল আমাদের কাছে, তাই তখন আমাদের সহযোগিতা করেছিল। লড়াইটা কে করেছিল? ইন্দিরা গান্ধী করেছিলেন। একের পর এক মিথ্যে কথা কি করে এত বলে যেতে পারে আমরা তো বুঝতে পারছি না। আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি বলুন তো? বাংলাদেশের কথা। দিনের পর দিন একের পর এক মিথ্যে কথা, মিথ্যে কথা, শুধুমাত্র মিথ্যে কথা বাংলাদেশ বলছে। কখনো বলছে কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছে না বিজেপি এবং নাকি ভারতকে এক প্রকার অবমাননা করে ফেলেছে, অর্থাৎ আটকে ফেলেছে বিএসএফকে। কখনো বলছে কিছু জায়গা নাকি তারা দখল করে ফেলেছে, এই যে ঝিনাইদহের ঘটনা আপনাদের মনে থাকবে। কখনো বলছে নানান রকম বিষয়কে কেন্দ্র করে ভারত নাকি বিদ্বেষমূলক খবর প্রচার করছে। কখনো বলছে ভারত মিথ্যে কথা বলছে। যারা এই কথাগুলো বলছে তারা মিথ্যে কথা বলছে, একের পর এক মিথ্যে কথা বলছে। হাই কমিশনারকে ডাকা হয়েছিল, ভারতের হাই কমিশনারকে ডাকা হয়েছিল গতকাল, আপনারা জানেন, অর্থাৎ রবিবার ডাকা হয়েছিল। কি অদ্ভুত না? দেখুন ২৪ ঘন্টাও বেরোতে পারেনি, তার মধ্যে আজ বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারত। ভাবছেন বাংলাদেশের মতো একটা ছোট্ট পুচকি দেশ, তাকে নিয়ে ভারত মাথা ব্যথা দেখাচ্ছে? একদমই নয়, একেবারেই নয়। তার কারণ এখনো পর্যন্ত ভারত বাংলাদেশের প্রতি একটিও খারাপ মন্তব্য ছাড়েননি, বার্তা পাঠাননি, কিচ্ছু করেননি। তার কারণ বাংলাদেশকে অ্যাকচুয়ালি আমরা প্রায়োরিটি দিচ্ছি না। ঠিক শুনছেন, যারা বাংলাদেশের দর্শক, যারা বিভিন্ন সময় নানান কথা বলেন, অঞ্জনকে নিয়ে নানান রকম মন্তব্য করেন, তাদেরকে বলছি, ট্রাইব টিভি বাংলাকে নিয়ে, ভারতের গণমাধ্যমকে নিয়ে যারা খারাপ খারাপ কথা বলেন, তাদেরকে বলছি, আপনাদেরকে নিয়ে কোনো প্রায়োরিটি নেই ভারতের। শুধু রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের যেরকম সম্পর্ক হওয়া উচিত ঠিক সেটাই রাখবার চেষ্টা করেছে ভারতবর্ষ। এখনও পর্যন্ত বাংলাদেশের যে আবহ, একের পর এক হিন্দু নির্যাতন, সংখ্যালঘু নির্যাতন, নানান ক্ষেত্রে সেই বিষয়গুলোকে তুলে ধরেছে ভারত, তুলে ধরেছে ভারতের গণমাধ্যম, মিডিয়া। তার কারণ রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের তো কিছু লায়াবিলিটিস থাকে, কিছু রেসপন্সিবিলিটিস থাকে, দায়িত্ব থাকে। সেই দায়িত্বকে আমরা ইগনোর করি না, আপনাদের মতো তো অন্তত করি না। আপনারা যেটা করছেন অনেকটা ওই শত্রুর শত্রু আমার মিত্র, তাই তো হচ্ছে। অন্তত সামগ্রিক ছবিটা তো সেটাই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের এখন যে মেলবন্ধন, তা সত্যি এখন যদি শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতেন হয়তো তিনিও বলতেন যে এ বাংলাদেশ আমার বাংলাদেশ নয়, এ স্বপ্নের দেশ আমার দেশ নয়। তার কারণ ভারতকে শত্রু মনে করতে করতে এমন নিচু পর্যায়ে চলে গিয়েছে বাংলাদেশ। আমি বলছি ছিছি বাংলাদেশ, আমি বলছি ধিক্কার বাংলাদেশ, আমি বলছি কি করে পারছেন বাংলাদেশ একের পর এক এই কাজগুলো করতে, মিথ্যে সম্প্রচার করছেন। আমি বলছি বাংলাদেশের মিডিয়া নানান রকম কথা বলতেই পারেন, তাদের কাজ নাকি টিআরপি জেনারেট করা ভারতের গণমাধ্যম হিসেবে। সেদিকে বাংলাদেশের গণমাধ্যমও নানান কিছু প্রচার করতে পারে। আরে বাবা, এ তো সরকার ডিরেক্ট করছেন, সরকার রীতিমতো ভারতের এগেনস্টে নানান রকম ভুল বার্তা প্রেরণ করছেন, সরকার করছেন, সরকার পক্ষ থেকে করা হচ্ছে। না, আমার মনে হয় একটু ভুল হয়ে গেল না, অন্তর্বর্তীকালীন সরকার, তার আবার থাকবে কিনা সেটা নিয়েও একটা বড়সড় প্রশ্ন রয়েছে। আর ঠিক সে বিষয় নিয়ে এই পর্যায়ে দাঁড়িয়ে থেকে ভারত বাংলাদেশকে একটি কথাই বলছে, এখনও দিচ্ছি সম্প্রীতির বার্তা, এখনও সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করছি বাংলাদেশকে, কিন্তু এরপরেও যদি আপনারা আপনাদের লিমিট এবং সীমানা ক্রস করতেই থাকেন, মাথায় রাখবেন ভারত সেভাবে জবাব দিতে শুরু করলে সহ্য করতে পারবেন তো? নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। এখন ঠিক ঘড়ি কাটার সন্ধ্যে 7টা। সন্ধ্যে 7টায় আজকের মূল আলোচনার বিষয় মিথ্যেবাদী বাংলাদেশ। প্রথম প্রতিবেদন আপনাদের সামনে, তারপর বিশদ আলোচনা দেখুন। ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের অবস্থান এবং তার নিয়ন্ত্রণ নিয়ে চলমান উত্তেজনা এবার নতুন মাত্রা ধারণ করেছে।
রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর পাল্টা হিসেবে সোমবার দিল্লি বাংলাদেশকে তলব করে ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে সাউথ ব্লকে ডেকে পাঠায়। এই কূটনৈতিক তলবের খবরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং সকলের দৃষ্টি এখন এই সংকটের সমাধানে দুই পক্ষের পরবর্তী পদক্ষেপে। সম্প্রতি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ শুরু করলে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে তীব্র বিরোধ সৃষ্টি হয়। বাংলাদেশ এই উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানালে ভারত এতে বাধা দিচ্ছে না বলেই মন্তব্য করেছে। তবে বিএসএফ এবং বিজিবির মধ্যে সংঘাতের কারণে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক তা প্রভাবিত করেছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে গতকাল আলোচনার পর ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মা জানিয়েছিলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে দুই দেশের মধ্যে কিছু বোঝাপড়া রয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন বিএসএফ এবং বিজিবি একসঙ্গে কাজ করবে যাতে সীমান্তে শান্তি বজায় থাকে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করে তার সরকারের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছে। ভারত বাংলাদেশ সীমান্তের প্রায় 963 কিলোমিটার অংশে কাঁটাতারের অভাব দীর্ঘদিন ধরেই একটি স্পর্শকাতর বিষয়। বিশেষ করে যখন বিএসএফ সীমান্তে কাঁটাতার স্থাপন শুরু করে তখন এটি নতুন সংঘাতের কারণ হয়ে দাঁড়ায়। মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই বিষয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যেখানে বিজিবির সঙ্গে বিএসএফের তর্কাতর্কি এবং সাম্প্রতিক উস্কানির ঘটনাও ঘটেছে। এখন প্রশ্ন উঠছে, এই দ্বন্দ্বের সমাধানে দুই দেশের কূটনীতিকরা কিভাবে কার্যকর পদক্ষেপ নেবেন। বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলাম বর্তমানে দিল্লিতে অবস্থান করেছেন এবং তার সঙ্গে আসন্ন বৈঠক অনেক কিছু নির্ধারণ করতে পারে। কূটনৈতিক স্তরে এই বিষয়টি সুষ্ঠু সমাধান না হলে সীমান্ত উত্তেজনা আরও বৃদ্ধি পেতে পারে, যা দুই দেশের সম্পর্কের জন্য এক গুরুতর সংকট হয়ে দাঁড়াবে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য উভয় পক্ষের মধ্যে আলোচনার দরজা খোলা রাখা অত্যন্ত জরুরি। তবে কাঁটাতারের মতো সামরিক বিষয়গুলো কূটনৈতিক সম্পর্কের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয় হবে এই সংকট কিভাবে সুরাহা হয় এবং দুই দেশের সম্পর্কে নতুন পথ খোঁজা সম্ভব হয় কিনা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। কি বুঝছেন? আমরা অন্তত যা বুঝছি, ভারত বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে যে টেনশন তৈরি হয়েছে তা বাংলাদেশ ইচ্ছে করে করছে। ভারতের শান্তি বিকৃত করার চেষ্টা করছে বাংলাদেশ। উল্টে বাংলাদেশ বলছে ভারত নাকি বাংলাদেশের শান্তি বিঘ্নিত করছে। কি আশ্চর্য! একের পর এক বাংলাদেশ মিথ্যে অপপ্রচার চালাচ্ছে, উল্টে ভারতের সঙ্গে তারা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আমি বলছি, এ পর্যায়ে দাঁড়িয়ে থেকে জানেন, আমরা যখন এই প্যানেল ডিসকাশন করি বাংলাদেশ নিয়ে, আমি অনেক সময় অনেক রিপোর্টে পড়ি এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু জায়গাতে পাবলিক কমেন্টস দেখতে পাই। ভারতীয় পাবলিক কমেন্টস যা আসছে তা তো বিস্ফোরক। অনেকে তো বলছে ফারাক্কার ব্রিজের কথা, ফারাক্কার গেটগুলো নাকি খুলে দিলে অনেক সমস্যা হয়ে যাবে। এটা বলছে, আমরা বলছি না, ভারতবর্ষের সরকারও বলছে না, মিডিয়াও বলছে না, পাবলিক বলছে, খেপে গিয়ে বলছি বাংলাদেশ ইউনূস সরকার শুনতে পাচ্ছে কিনা আমি জানি না। তবে ভারত যেভাবে এখনও রিয়্যাক্ট না করে সম্প্রীতির বার্তা দেওয়ার চেষ্টা করছে, সাধারণ মানুষ কিন্তু সেটা ভাবছে না। সাধারণ মানুষ কিন্তু এখনও বর্ডারে দাঁড়িয়ে ভারত মাতা কি জয়ের স্লোগান দিচ্ছে এবং বলছে তারাও নাকি দেখে নেবে। বুঝতে পারছেন, বাংলাদেশের কিছু মানুষ যারা সবসময় হালুম করেন, সবসময় নানান রকম বক্তব্য পেশ করেন, আজ তাদের জন্য বার্তা দেওয়া হচ্ছে। সাধারণ মানুষ বার্তা দিচ্ছে না, সাধারণ মানুষ কিন্তু শুধু হালুম করছে এমনটা নয়। সাধারণ মানুষ একেবারে স্পষ্ট ভাষায় লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলছে বাংলাদেশ এবার পিছু হাঁটো, ভারত সামনে চলে এসেছে। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের বিশিষ্ট গেস্টেরা। প্রীতম সিংহ রয়েছে, মাননীয় প্রীতম সিংহ রয়েছেন আমাদের সঙ্গে, বিজেপি সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন মাননীয় রতন বালা, কংগ্রেস সমর্থক। আপনাদের দুজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলা সন্ধ্যে 7টার এই শোতে। বিশেষ করে আজকে আমি একটু অন্যরকম মুডে রয়েছি। আমি একটু প্রীতম বাবুর কাছে যাব। প্রীতম বাবু, কি হচ্ছে বলুন তো? হালুম করছে তো বাংলাদেশ, একের পর এক বাংলাদেশ হালুম করছে। ভারত এখনও কিছু বলছে না বলে, সম্প্রীতির বার্তা দিচ্ছে বলে। বলছি বর্ডারে এখনও পর্যন্ত পাবলিক যা কমেন্ট করছে, অনেকে তো বলছে ওই ফারাক্কার গেটগুলো খুলে দিলেই নাকি অনেক কিছু হয়ে যাবে। বলছি ভারত এখনও বার্তা দিচ্ছে না, বাংলাদেশ নিজেকে কি অনেক বড় বাঘ মনে করতে শুরু করলো নাকি প্রীতম বাবু? প্রথমে অঞ্জন দা আপনাকে নমস্কার এবং রতন দাকে নমস্কার এবং যতজন শুনছেন ট্রাইব টিভি বাংলার প্রত্যেক দর্শকে আমার নমস্কার। সবাই ভালো থাকবেন। আর দেখুন, সবচেয়ে বড় বিষয়, বাংলাদেশ
এমন একটা ক্যারেক্টারে পরিণত হয়েছে যে যাদের কমেডি মোটামুটি ক্যারেক্টার। বিনোদন করার জন্য টিভি দেখার মানে কার্টুন নেটওয়ার্ক দেখার প্রয়োজন নেই। বাংলাদেশের গল্পগুলো এবং তাদের মিডিয়ার সেই মন গড়া নিজেদের ঐতিহ্য এবং বারবার দিনের পর দিন তারা স্বাধীনতা বারবার যেভাবে করে অর্জন করে নিচ্ছে, তাদের এই স্টোরিগুলো দেখলেই মোটামুটি মন খুশি হয়ে যাবে। আর বাংলাদেশে কয়েকদিন আগে যিনি ইন্ট্রিম প্রাইম মিনিস্টার, তিনি বলছেন যে ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য নাকি সাধারণ মানুষকে প্রস্তুত থাকার জন্য। তার কিছুদিন পরে আবার সেই বিজেপি এবং তাদের ওই বাংলাদেশি কিছু লুঙ্গি বাহিনী তারা ভারতীয় জওয়ান বিএসএফ এবং ভারতীয়দের উপর আক্রমণ করে, যাতে গিয়ে এই কাঁটাতারে বেড়ার কাজটা না কমপ্লিট করা যায়। কারণ দেখুন, বাংলাদেশের লোকেরাও জানে যে তাদের দেশে কিছু নেই, তাদের অনুপ্রবেশ করে ভারতে এসে ভারতের থেকে তাদের সোর্স অফ ইনকাম তাদেরকে তৈরি করা, সেটাই কিন্তু বাংলাদেশি সেই লুঙ্গি বাহিনীদের কাজ আছে। এখন আজকে তাদের খাবার প্রয়োজন হলে ভারত, তাদের জলের প্রয়োজন হলে ভারত, তাদের চাল ডাল সবজি, ইভেন কি তাদের একটা ট্রিটমেন্ট করার মতো তাদের একটা ভালো হাসপাতাল নেই, সেটাও করাতে গেলে ভারতে তাদেরকে আসতে হয়। দেখুন, ভুলে গেছেন ওনারা। ইনাদের মধ্যে না ওই মির্জাফরের যে রক্তটা, সেই রক্তটা যে ইনাদের মধ্যে আছে, এটা 100% শিওর আছে। দেখুন, সেই সময় যখন পাকিস্তান তাদেরকে ছেড়ে চলে যাচ্ছিলেন না, তখন জুলফিকার আলী ভুট্টো একটা খুব ভালো কথা বলেছেন যে আমরা তো বাংলাদেশকে শাসন করার থেকে ছেড়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের মহিলাদের গর্ভে আমাদের বীজ তৈরি হচ্ছে, যেটা আমাদের আগামী দিনে আমাদের হয়ে লড়বে, পাকিস্তানের সমর্থনে লড়বে। একদম কথাটা ঠিক বলেছেন যে তারা যে অবৈধ পাকিস্তানি সন্তান, আজকে বাংলাদেশি সেই মূর্খ এবং মৌলবাদী ওই ব্যক্তিগুলোকে দেখলে বোঝা যায়। আর আর সঙ্গে বাংলাদেশ আজকে বাংলাদেশে যেভাবে হৈ হৈ করে রাতে 10টার সময় থেকে শুরু করে রাত হলেই গরুর পাচার, স্মাগলিং সব ধরনের, সেগুলো তো বাংলাদেশ মোটামুটি বন্ধ হয়ে যাবে যদি কাঁটাতারের বেড়া লাগানো হয়। তার জন্য ওখানকার এলাকার সেই মানুষেরা সেই জন্য বাধা দিচ্ছে বিএসএফ কে। আর আমাদের দেশের নাগরিক যারা বর্ডারের পাশে বসে দাঁড়িয়ে মানে তাদের বাড়ি আছে, তারা কিন্তু একত্রিত হয়ে তার প্রতিবাদ করেছে এবং নিজের হাতে করে সেই কাঁটাতারের বেড়াগুলো লাগাচ্ছে। আজকে সাধারণ মানুষ বুঝতে পারছে, ভারতীয় সাধারণ মানুষ যারা এতদিন বলতো আমাদের ওই পারে আমাদের ভাই আছে, ওই পারে আমাদের দাদারা থাকে, আজকে সেই আপনিও তো বলতেন প্রীতম বাবু, আপনিও তো বলতেন, আমরাও তো বলতাম, আমরা বলতাম, আমরা গর্ববোধ করতাম। বাংলাদেশের সেই সময়তে যখন এরকম কোনো টেনশন তৈরি হয়নি, চাপানোতর তৈরি হয়নি, সেই সময়তে তো আমরা এখনো মনে করি, কিছু মানুষ হয়তো সেখানে রয়েছেন যারা কিনা সত্যি মনে করেন যে মানুষের পাশে তাদের দাঁড়ানো উচিত এবং শুধু ধর্মের ভিত্তিতে কোনো কিছু ভাগ করা উচিত নয়। সেই মানুষগুলোর জন্য এখনো আমাদের সম্প্রীতি রয়েছে, এখনো আমাদের সৌহার্দ্য রয়েছে এবং এখনো আমাদের সহানুভূতি রয়েছে, কিন্তু তাদের জন্য নেই যারা মৌলবাদী আখ্যা দিয়ে একের পর এক দিনের পর দিন সংখ্যালঘুদের উপর অত্যাচার করছেন। শুধু তাই নয়, ভারত এবং বাংলাদেশ সীমান্তের মাঝে চাপানোতর ইচ্ছে করে তৈরি করবার চেষ্টা করছেন এবং সেটাকে প্রভোগ করছেন অন্তর্বর্তীকালীন সরকার। বলতে কোনো দ্বিধা নেই প্রীতম বাবু। নেই নেই, একদম একদম অঞ্জন বাবু, আপনি যেটা বলেছেন আমি 210% আমি আপনাকে সমর্থন করছি। কারণ আমরা বিভিন্ন সময় যখনই বাংলাদেশের কিছু প্রবলেম হয়েছে, ভারত ওখানে কিন্তু বড় ভাই হিসেবে পাশে দাঁড়িয়ে তার সেবা করেছে এবং তাদেরকে প্রয়োজনীয় সব দিয়েছিল। আজকে দেখুন, তাদের কাছে টাকা ছিল না করোনার ভ্যাকসিন কেনার, এই ভারত সরকার, এই ভারতবর্ষই তাদেরকে করোনার ভ্যাকসিন থেকে শুরু করে আজকে তাদের ইলেকট্রিসিটি কত টাকা এখনো পায় আমাদের ভারতবর্ষ তাদেরকে ইলেকট্রিসিটির জন্য, সেই টাকাগুলোকেও রেখে দিয়েছিল যে যবে সময় হবে টাকা দিবেন। দেখুন, একটা বড় ভাই তো ছোট ভাই করবেই, কিন্তু সেই ছোট ভাই আজকের দিনে ভারত বিদ্বেষী কথা বলে তাদেরকে জনগণকে লেলিয়ে দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করা। দেখুন, একটা যুদ্ধ করতে তো বাংলাদেশকে 5 মিনিট সময় লাগবে না তাদেরকে। যুদ্ধ বলবেন না, বলবেন যে যুদ্ধ খেলা, পুতুল খেলা।
পুতুল পুতুল খেলা। দেখুন 5 মিনিট একটা দেশ যখন তার ভারতের সামনে দাঁড়াতে পারবে না, সেই দেশকে যুদ্ধটাকে খেলা হিসাবে ছাড়া কিছুই না। দেখুন সাধারণ মানুষ তাদের শেষ হয়ে যাবে, সাধারণ মানুষ না খেতে পেয়ে মহামারীতে মরে যাবে। আজকে শুধুমাত্র চাল পাঠায়নি, ইউনিস সরকার ভারতের কাছে হাত পা ধরেছে যে আমাদেরকে 23 হাজার টন আমাদেরকে চাল পাঠান, খাদ্য সামগ্রী পাঠান। কারণ বাংলাদেশের কাছে কিছু নেই। বাংলাদেশ যে বাসের হেলিকপ্টার, বাসের মিসাইল, বাস দিয়ে যারা মিসাইল তৈরি করে তারা ভারতের সঙ্গে যুদ্ধ করবে, এটা একটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। বুঝতে পেরেছি। আমি এই জায়গায় ঠিক রতনবাবুর কাছে চলে যাবো। রতনবাবু, প্রথমত আমাদের আজ ট্যাগলাইন হচ্ছে মিথ্যেবাদী বাংলাদেশ। আপনি নিশ্চয়ই সেটাকে সমর্থন করবেন এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় সেটা জানার চেষ্টা করব। আমি জানতে পারলাম প্রীতমবাবুর থেকেই যে করোনার সময়তে নাকি ভারতের থেকে অনেক রকম হেল্প নিয়েছেন। জানি, বিষয়টা অবশ্যই জানি, কিন্তু তার সঙ্গে সঙ্গে ইউনূস সরকার, আমি একটু ইন্টারেস্টিংলি জানার চেষ্টা করবো, আচ্ছা ইউনূস সরকার সেই সময়তে কোথায় ছিলেন? বাংলাদেশে ছিলেন নাকি অন্য জায়গায় ছিলেন? তিনি বোধহয় করোনার ভ্যাকসিনটা পাননি, তাই জন্য বোধহয় এত ক্ষোভ। রতনবাবু। হ্যাঁ অজন্তা, বলি প্রথমে শুভ সন্ধ্যা যারা আছেন সকলকে। শৈবাল দিঘিরে বলে উচ্চ শীত, মনে রেখো তোমারে ধান এক ফোঁটা শিশি। এখানে বাংলাদেশ আমাদের কাছে কিছুই না। এখানে যেটা আপনি বললেন আনন্দা, যে ওই ইউনিস কোথায় ছিলেন বা ইউনিস তখন কি করছিলেন, না, আমার মনে হয় করোনার ভ্যাকসিনটা পাননি উনি। আপনি কি সহমত হবেন? না না, আমি এটা বলতে যাচ্ছি না। আমি যেটা বলছি যে আমাদের যে মানে সচিবকে যে ওনারা ডেকেছিলেন, এখানে আমাদের সচিব বাইরে বেরিয়েছে কি বলেছেন যে চোরাচালান, মানব পাচার, অবৈধ কার্যকলাপ বর্ডারে যেগুলো শুরু হয়েছে ইংলিশ সরকার আসার পর সেগুলো যেন অবিলম্বে বন্ধ করা হয়, তার একটা বার্তা কিন্তু আমাদের ভারতের পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের প্রতি দিয়েছে। কিন্তু ঘটনা হচ্ছে অঞ্জনদা, জিয়ে রাখা, দেখবেন আমরা যেরকম আগে ওই সেই কিছু মাছ থাকে সেগুলোকে জিয়ে রাখা, মানে পরে সেগুলোকে খাওয়া যাবে। তো বাংলাদেশের যিনি আছেন তিনি কিছুই না, খালি এই প্রসঙ্গটাকে জিয়ে রাখার একটা চেষ্টা করছে। তার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ওনাদের কোন দাদা বলেছেন পাকিস্তানে, কোথাকার চীনের দাদা বলেছেন যে তোমরা এরকম করতে থাকো, তোমাদের পাশে আমরা আছি। কিন্তু অঞ্জনদা দেখুন, এত কিছুর পরেও কিন্তু আমরা যে ভারতীয়, আমরা কিন্তু ভারতবর্ষের মানুষ বা ভারতীয় যারা আছি, আমরা কিন্তু বাংলাদেশের প্রতি এখনো সহানুভূতির সাথে কিন্তু বিষয়গুলোকে মেনে নিচ্ছি। কিন্তু পাশাপাশি একটা জিনিস দেখুন, যে আমরা কিন্তু এখনো তাদের সাথে কিন্তু ভালো সম্পর্ক বজায় রাখছি। তাদের খাবার পাঠানো, ওষুধ পাঠানো, যেভাবে ব্যবসা বাণিজ্যের যে অর্থকারীদের জিনিসপত্র সব কিন্তু আমরা কিন্তু এখনো বন্ধ করিনি। কারণ আমরা জানি ওখানে একটা অন্তর্বর্তী সরকার হয়েছে, যে সরকার কোনো মানুষের দ্বারা নির্বাচিত সরকার নয়। তার জন্য আমরা জানি যে ওই দেশে যতক্ষণ না একটা নির্বাচিত সরকার হচ্ছে, ততক্ষণ আমরা কিন্তু ওই দেশের মানুষ, যেই সরকার আছে তার উপর হামলা করতে গিয়ে কিন্তু সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। তাই আমরা নির্বাচিত সরকারের কিন্তু আশা আমরা একটা করবোই, যখন একটা নির্বাচিত একটা শান্তিপূর্ণ সরকার হোক। একটা সরকার হলে তবে তো সেই সরকারের সাথে লড়াই করবো। এটা তো একটা জঙ্গিরা দখল করে রেখেছে দেশটা, সাধারণ মানুষের তো সরকার নয়। যার জন্য আমরা কিন্তু এখনো সহানুভূতির সাথে কিন্তু বিষয়টাকে দেখছি। তারা পায়ে পা বাঁধিয়ে কিন্তু আমাদের বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছে। এখানে অঞ্জনদা একটা জিনিস হচ্ছে যে আমরা চাই যে যত তাড়াতাড়ি বাংলাদেশে নির্বাচিত একটা সরকার হোক। কারণ দেখুন, আমাদের যে বিশেষ করে আমরা যারা পশ্চিম বাংলায় বসবাস করি, আমাদের পশ্চিম বাংলার কিন্তু প্রচুর মানুষ আমরা এরকম আছি যাদের কিন্তু আত্মীয় স্বজন এখনো কিন্তু বাংলাদেশে আছে, এবং তারা কিন্তু মাঝে মাঝে ভিসা পাসপোর্ট নিয়ে কিন্তু আমাদের দেশে আসে, আবার এই দেশ থেকে আবার ওই দেশে যায়। আমরাও কিন্তু ওই দেশে কিন্তু যাই, আমাদের বিভিন্ন মন্ত্রী বলুন বা কিছু ভিসা পাসপোর্ট নিয়ে কিন্তু আমরা আমাদের কোনো যে ভিটে বাড়ি যেখানে ছিল আমরা কিন্তু ঘুরতে যাই। কিন্তু আমরা চাই না আমাদের প্রতিবেশী রাষ্ট্র যে বাংলাদেশ, তাদের সাথে এমন একটা সম্পর্ক হোক যে ভারতের সাথে পাকিস্তানের যে সম্পর্ক, বাংলাদেশের সাথে সেই সম্পর্ক। তাহলে কি হবে, গোটা আন্তর্জাতিক ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু অনেকটা কিছুই হবে না, কিন্তু তবুও একটা যেন একটা অস্থির একটা পরিবেশের মধ্যে কিন্তু থাকতে হবে। তখন একদিকে ধরুন শত্রু দেশ পাকিস্তান,
একদিকে চীন ডোকলামায় যেটা করছে আর কি, ওরাও খানিকটা চেষ্টা করছে আমাদের প্রতি একটা এই করার জন্য। এবার তারপরে যদি বাংলাদেশের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, তারাও যদি এরকম আমাদের সাথে ব্যবহার করে, তাহলে বড় চিন্তার বিষয়। তার জন্য আমাদের যে যারা আছেন, রাষ্ট্রের নেতারা আছেন, খুবই ভালো কথা, তিনি গেছিলেন, গিয়ে ওই দেশের সাথে কথা বলেছে, কিন্তু ওখানে ইউনিট বোঝানোর চেষ্টা করছে আমরা যে দেখো, বাংলাদেশ ভারতবর্ষ থেকে অমুক জনকে আমরা ডেকে পাঠিয়েছি, তিনি এসে আমাদের এখানে আমাদের সাথে কথা বলে গেছে, আমাদের অনেক ক্ষমতা বেড়ে গেছে, এইগুলো ওরা করে বেড়াচ্ছে। কিন্তু ওই যে কথা বললেন জসিমউদ্দিন না যিনি ছিলেন, আর একটা জিনিস হচ্ছে ওই দেশের যে সমস্ত জঙ্গিগুলো ছাড়া পেয়েছে, এই জঙ্গিগুলো কিন্তু তাদের সংগঠন কিন্তু বাড়িয়ে নেওয়ার একটা চেষ্টা করছে। আমাদের কিন্তু বেশি সময় দেওয়া যাবে না, বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করতে হবে, অবিলম্বে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার হোক, বাংলাদেশের শান্তি ফিরে আসুক। কারণ বেশি সময় যদি জঙ্গিরা পায়, তাহলে কিন্তু ওরা কিন্তু ওদের সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করবে। তাই আমরা চাবো বাংলাদেশে যারা আছেন, যারা যে সমস্ত ভালো মানুষ বা যারা ওই দেশের নাগরিক, যারা সবাই সবার দেশকে ভালোবাসেন, সেই দেশের যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন, যারা জাতীয়তাবাদী মানুষ আছেন, আপনারা চাপ সৃষ্টি করুন ইউনিট সরকারের বিরুদ্ধে, চাপ সৃষ্টি করে অবিলম্বে আপনারা নির্বাচিত সরকার করুন, তাহলে কিন্তু ওই দেশে শান্তি ফিরে আসবে। আর যে সমস্ত কথাবার্তা গুলো বাতাসে যেগুলো উড়ে বেড়াচ্ছে, অঞ্জনা কি বলবো, বাংলাদেশ একটা আমাদের পশ্চিম বাংলা থেকে ওটা ছোট একটা মানে রাজ্যই বলা যায়, এটা আমাদেরই ধরুন ইন্দিরা গান্ধী বলুন আর কংগ্রেস সরকার যখন ছিল, তখন ধরুন ওই দেশটাকে আমরা স্বাধীন করে দিয়েছি। এখন ওরা যদি ভালো করে রাখতে পারে তো ভালো, না হলে আমাদের বিকল্প ব্যবস্থা নিতে হবে। আমরা ভারত সরকার সেই ব্যবস্থা নিবে নিশ্চয়ই আগামী দিনে। আমরা সেটা তো আমরা তো কখনো যুদ্ধতে বিশ্বাস করি না, শান্তির কথা বলি, শান্তির বার্তা দিয়ে বেড়াই। ঠিক, আমরা আমাদের সঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছি। ঠিক, আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গিয়েছেন মাননীয় গৌরাঙ্গ চৌহান, তৃণমূল সমর্থক। গৌরাঙ্গবাবু, আপনাকেও স্বাগত ট্রাইবটি বাংলায়। গৌরাঙ্গবাবু, একটি বিষয় আপনি নিশ্চয়ই জানবেন, হাই কমিশনারকে ডাকা হয়েছিল গতকাল, এবং তারপরেই 24 ঘন্টা পেরোতে না পেরোতে ভারতও আবার বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে। আমি বলছি, যে কথা বললেন রতনবাবু, বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে ইউনূস সরকার ভাবছে যে ভারতকে সমন পাঠানো হচ্ছে, তলব করা হচ্ছে, আর ভারত সুসুর করে গিয়ে তাদের কাছে চলে যাচ্ছে। আমি বলছি, মানে আমি জানি না সাংবাদিক হিসেবে আমার এই শব্দবন্ধটা ব্যবহার করা ঠিক হবে কিনা, বাট আমি একটু আজকে এখতিয়ারের বাইরে যেতে চাইছি। কারণ একটি রাষ্ট্র যদি সম্পূর্ণ এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলতে পারে, তাহলে একজন সাংবাদিক হিসেবে আমাদের বলার সেই হাকটা আছে, অধিকারটা আছে। আমি বলছি, নেংটি ইঁদুর হয়ে গেল নাকি বাংলাদেশ? দেখুন, আমাদের ভারতবর্ষটা এখন হচ্ছে, আজকে আজকে আমি 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 গতকাল থেকে দুদিন থেকে দেখতে পাচ্ছি যে যেখানে বিএসএফরা কাঁটাতারে বেড়া লাগাতে যাচ্ছে, সেখানে বাধা দিচ্ছে বিজেপিরা। তার মানে বিজেপি কি চায় যে ভারতবর্ষটাকে বাংলাদেশের হাতে 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 সারেন্ডার করে দিতে? বা বিজেপির কোনো সুবিধা, রাজনৈতিক কোনো সুবিধা, যত হিন্দু মুসলিম এই রাইট গুলো লেগে থাকবে, যত গন্ডগোল গুলো লেগে থাকবে, তত তাদের ভোট পার্সেন্টেজ ওটাই তো কি বলছেন আপনি? বিজেপি, ওটা বিজেপি না, বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ। বিজেপি বলছেন, বিজেপি বলছেন, বিজেপি বলছেন, আমি বলিনি তো। এটা যদি হয়, বাংলাদেশ ইস্যুতে প্রধানমন্ত্রী যে নিশ্চুপ থাকা, এবং বাংলাদেশ ইস্যুতে আজকে একটা ছোট্ট একটা পিঁপড়ের মতো একটা দেশ এসে ধমকি দিচ্ছে, চমকি দিচ্ছে, এবং তার পাশাপাশি ভারতকে প্রতি মুহূর্তে ভারতের প্রত্যেকটি মানুষকে ভারতের জাতীয় পতাকা থেকে শুরু করে প্রত্যেকটা, এটা যদি আমেরিকার জাতীয় পতাকা কি কেউ অবমাননা করতো না, তাকে তুলে কোনো রাষ্ট্রসংঘের কথা আমেরিকা শুনতো না, বা কারো কথা শুনতো না, তাকে তার দেশ থেকে তুলে নিয়ে তাকে যে কোথায় পাঠানো হতো সেটা শিক্ষা দিতে পারতো। কিন্তু ভারত যে জায়গাটাতে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের বিজেপির নেতারা যেভাবে করে আজকে তো তারাই দেশ চালাচ্ছেন, তাহলে তাদের উপরেই দোষ বর্তাবে বা তাদেরকে দায়ভার নিতে লাগবে। তাহলে তারা যেভাবে করে হচ্ছে নমনীয় ভাব দেখাচ্ছেন এবং চুপচাপ রয়েছেন, তাতে মনে হচ্ছে যে ভারতবর্ষটাকে তারা চান যে এই ধরনের হিন্দু মুসলিম মেরুকরণের রাজনীতি, যেটা তাদের বৈশিষ্ট্য, সেটা টিকিয়ে রাখার জন্য বাংলাদেশ ইস্যুটাও জীবন্ত থাকুক।
না হলে পরে আজকে কাঁটাতারের বেড়া লাগাতে যাচ্ছে বিএসএফরা, তাকে বাধা দিচ্ছে বিজেপির কর্মীরা। এটা লজ্জার। তারা চায় যে অনুপ্রবেশ এবং হচ্ছে আমি ঠিক বলেছিলাম অঞ্জনদা? গৌরাঙ্গদা, আপনি কি বিজেপির কথা বলছেন নাকি বিজিবির কথা বলছেন? নেটওয়ার্ক ইস্যু হতে পারে, তাই জন্য আমি ভাবছিলাম তো বিজিবির কথা বলছেন আপনি। বিজেপির কথা বলছিলেন তিনি। আপনার আপনি আপনি আমার নেটওয়ার্ক একটু অসুবিধা হতে পারে হয়তো, কিন্তু বলছি যে কাঁটাতারের বেড়া লাগাতে গেছে বিএসএফ, কে আটকাচ্ছে? বিজেপি। আর বিজেপি আটকাচ্ছে, এবং তাদেরকে বিএসএফ দেরকে প্রহরা দেওয়ার কথা কারা বলছে? বিজেপি। কারা কথা বলছে? তাহলে কি তারা কি একই যুক্ত হয়ে যাচ্ছে না? তো বিষয়টা আমাদেরকে ভারতের স্বাধীনতা, ভারতের অখণ্ডতা, ভারতের গৌরাঙ্গদা, আমি আপনাকে একটু আটকাচ্ছি, একটু ইন্টারাপ্ট করছি। আমি একটু কনফিউজড হয়ে গেলাম। আপনি কি বিজেপির কথা বলছেন? আমি আরো একবার কনফার্ম হতে চাইছি, যদি আপনার কাছে এরকম কোনো খবর থাকে। অন্তত আমার কাছে এরকম কোনো খবর নেই। বিজেপির কথা আপনার, হ্যালো, নেটওয়ার্ক শোনা যাচ্ছে? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমরা যারা আজকে যারা ওখানটায় লাগাতে যাচ্ছে, তারা কাদের সাথে যুক্ত রয়েছে সেটা আমাদেরকে দেখতে লাগবে আগে। ভিতরে বুঝতে পারলাম না তো কি বলছেন। জানতে হবে। এটা যদি জানতে না পারি, গৌরাঙ্গবাবু, ওটা কি বিজেপি? এটা তো ভিতরের অন্তর্দ্বন্দ্বের বিষয় হয়ে যাচ্ছে না? এটা ভিতরের সেটিং, বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের জন্য হচ্ছে এটা ভিতরের সেটিং এর বিষয়। আমাদেরকে সব সময় মনে রাখতে লাগবে যে আমাদেরকে সবসময় আপনি আগে বুঝুন বিজেপি না বিজেপি। এলা আপনারা তৃণমূল, সত্যি আপনাদের তৃণমূল কি যে পড়াশোনা করে, আপনারা যে কি পড়াশোনা করেন, ওটা বিজেপি। বর্ডার গার্ড বাংলাদেশ, যেরকম বিএসএফ ভারতবর্ষে আছে, সিকিউরিটি ফোর্স, এরকম বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ আছে। আমার না, বাংলাদেশ ইস্যুটা এখনো জীবিত রয়েছে। তো আপনি একটু পড়াশোনা করে নিন, বেকার সময় নষ্ট করছেন এখানে সবার। আপনি পড়াশোনা করার আগে দেখুন ভারতবর্ষ, আপনি সময় নষ্ট করছেন, আর কিছুই করছেন না। আপনি বিজেপি আর বিজেপির মধ্যে আপনি গুলিয়ে দিয়েছেন। হিন্দু মুসলিমের ভোট করানোর জন্য বিজেপি নাকি কাঁটাতারের বেড়া দিতে আটকাচ্ছে। বুঝতে পেরেছি। একটি বিষয় আমি একটু ক্লিয়ার করে নিতে চাইবো, যারা ক্লিয়ার হতে পারছেন না তাদের ক্ষেত্রে বলবো, সম্ভবত গৌরাঙ্গবাবু বলতে চাইছেন যে বিজেপির জন্য, অর্থাৎ এদেশের কেন্দ্রীয় সরকারের জন্য কোনো এক জায়গাতে এতদিন ধরে বাংলাদেশের এটা আপন চলছে, হয় এটা বলতে চাইছেন, অথবা নেটওয়ার্ক। আচ্ছা, আপনি এটাই বলতে চাইছেন। গৌরাঙ্গবাবু, আপনার কাছে এরকম কোনো ভিজুয়াল আছে যেখানে বিজেপির কাঁটাতারে বেড়া দিচ্ছে, সত্যি আমরা ভিজুয়াল থাকবো, সত্যি আমরা কথা বলবো সেই বিষয়ে। জায়গায় রয়েছে অনেক জায়গাটা ভিতরে থাকে, অনেক জায়গায় ভিতরে কথাটা কারা বলছে? তৃণমূল কংগ্রেস। তারা চায় যে এই হিন্দু মুসলিম ইস্যুটাকে জীবিত থাকুক। শুনুন, ভেতরের কথা বলবেন। না, আমরা যখন কথা বলি তখন আমরা বলি সূত্র। আপনাদের এটাতে অনেক সময় অসুবিধা হয়। আপনারা কোন সূত্র থেকে শুনতে পাচ্ছেন? আজকে বাংলাদেশ ইস্যু জীবিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য 5 মিনিটের বিষয় ছিল। আজকে ভারতের পতাকাকে যারা অবহেলিত করে, পাড়ায় মারিয়ে দেয়, আমেরিকার পতাকা ক্ষমতা থাকলে পরে পাড়ায় মারিয়ে দিত, তাকে তুলে নিয়ে গিয়ে আমেরিকার রাষ্ট্রসংঘের কথাও শুনতো না। আজকে ভারতের অপমান হচ্ছে প্রতিদিন। বিজেপি সভাপতির কাছে যাব নরেন্দ্র মোদীর জন্য। প্রীতমবাবু বলুন। হ্যাঁ, দেখুন, সবচেয়ে বড় বিষয়, তিনি যে কথাগুলো বলছেন ভারতের পতাকা কিসে করলে নিয়ে যেত, তিনি মনে হয় এখন আমেরিকার কোনো জিআই জোর কোনো হয়তো সিনেমা দেখে এসছেন, হয়তো তার জন্য হয়তো উনি এত কথাগুলো বলছেন। আর সঙ্গে কথা বলছি যে তিনি না একদম কমিশনারকে ডেকে পাঠাচ্ছে আর সেখানে চলে গেল সুরসুর করে। এটা ভারতের লজ্জা। এটা কি তৃণমূল পার্টি অফিসে ডেকেছে নাকি? পার্টি অফিসে ডাকলে পরে ডাকবে কেন? আজকে একটা বাংলাদেশ, একটা ছোট্ট দেশ, যে আমাদের তৃণমূল পার্টি অফিসে ডেকেছে না ওই বিদেশ মন্ত্রণালয়ের মধ্যে ডাকাডাকি হচ্ছে? ওগুলো হিন্দু মুসলিম ইস্যুটা ফ্ল্যাগ অফ মিটিং বুঝেন? আপনারা চান বাংলাদেশ ইস্যু জীবিত। নাম শুনেছেন কোনোদিন? পশ্চিমবঙ্গের নাম শুনেছেন? বিএনপি তৃণমূল পার্টি অফিসে গিয়েছে না অন্য দেশের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে গিয়েছে? এগুলো আপনাদের মাথায় ঢুকবে না। আপনারা সিন্ডিকেট বাজি, চুরি, যারা বিএসএফ কে বলে যে
বিএসএফ কে বলে বিজেপির পার্টির কর্মী, তাদের এখনো বাংলাদেশ দলের মুখ্যমন্ত্রী এবং সেই দলের কর্মীদেরকে নিয়ে আর কিছু বলার নেই আপনার সাথে। আপনার সঙ্গে যে তর্ক করব, আপনি বিজেপি আর বিজেপির মধ্যে তফাৎ গুলিয়ে ফেলেছেন। অন্তত আমাকে একটু আনইন্টারাপ্টেড একটু কথা বলতে দিন, একটা সুন্দর একটা ক্লিয়ার গৌরাঙ্গবাবু কথা আপনার কাছে বলছি। যাবো, রিব্যাটেল করার সুযোগ পাবেন। গৌরাঙ্গবাবু রিব্যাটেল করার সুযোগ পাবেন, আপনাকে সুযোগ দেবো। গৌরাঙ্গবাবু আপনাকে সুযোগ দেবো রিব্যাটেল করার। বুঝতে পেরেছি গৌরাঙ্গবাবু, আপনার ফ্রাস্ট্রেশনটা বুঝতে পারছি আমি একটু প্রীতমবাবুর কাছে যাবো। প্রীতমবাবু বলুন। দেখুন, সবচেয়ে বড় বিষয়, আমি একদম দায়িত্বের সাথে বলছি, আমি নিজে প্রীতম সিংহ দায়িত্বের সাথে বলছি, এতক্ষণ ধরে আমার এখানে খুব ভালো নেটওয়ার্ক আমি শুনতে পেয়েছি। তিনি বলছেন যে বিজেপির কর্মীরা বিএসএফ কে আটকাচ্ছে, যে যাতে গিয়ে কাঁটাতার তার লাগাতে না পারে। তো তিনি এখনো বিজেপি আর বিজেপির মধ্যে পার্থক্যটা করে উঠতে পারেননি। এবার দ্বিতীয় বিষয়, এই মমতা, দেখুন আমি না না প্রীতমবাবু দেখুন, আমি একটা কথা বলছি। আমার এই কনফিউশনটা হওয়ার পিছনে রিজনটা হচ্ছে, গৌরাঙ্গবাবু এর আগেও আমাদের সঙ্গে শো করতে বসেছেন এবং তিনি বিজেপি এবং বিজেপির মধ্যে পার্থক্যটা জানেন। এর আগেও আমাদের ডিসকাশন হয়েছে। আমি এখানে একদম পরিষ্কার ভাবে বললেন, কারণ দেখুন যতগুলো আমরা ভিজুয়াল দেখেছি, যাই দেখেছি, ভারত মাতা কি জয় এবং জয় শ্রীরামে একটা স্লোগান হচ্ছিল। আমি বলছি না তারা বিজেপির কার্যকর্তা, এবং বিজেপি শুরুর থেকে অনুপ্রবেশ নিয়ে ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্ন সদনে দাঁড়িয়ে আজকে কিন্তু তার বিরোধিতা করেছে এবং কাঁটাতারের পক্ষে ছিল। এবং রাজ্য সরকারের যে ল্যান্ড অ্যাকুইজিশনের যে প্রবলেমটা ছিল, সেই প্রবলেমের কারণে এতদিন এই অশান্তিগুলো হচ্ছিল, যার জন্য কাঁটাতারে বেড়া লাগানো সম্ভব হচ্ছিল না। কিন্তু রিসেন্টলি মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকার যখন দেখছেন যে এত কিছু একটা বড় ঝামেলার দিকে আগাচ্ছে এবং তাতে আমাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফির উপর প্রবলেম হচ্ছে, তখন গিয়ে মানে দেড়শে সেই তন্দুরুস্ত একটা ব্যবস্থা করলো এবং জমি জট মানে ক্লিয়ার করে বিএসএফ এর হাতে তুলে দিল জমি, যাতে গিয়ে আগামীতে এখানে কাঁটাতারে বেড়াগুলো বসানো যায়। বুঝতে পেরেছি। আমি বলছি প্রীতমবাবু আপনার কাছে আসছি, কিন্তু তার আগে গৌরাঙ্গবাবু আপনাকে আমি বলি। গৌরাঙ্গবাবু আপনি রেগে যাচ্ছেন, আপনি শুনতে পাচ্ছেন কিংবা পাচ্ছেন না আমি জানি না, কিন্তু আপনি যখন উত্তরগুলো দিচ্ছেন আপনার কথা শোনা যাচ্ছে না গৌরাঙ্গবাবু। অতএব আপনাকে যখন সুযোগ দেব আপনি তখন বলুন, আপনার কথাগুলো আরো বেশি ভ্যালুয়েবল হবে। আপনার প্রত্যেকটি শব্দ অত্যন্ত মূল্যবান, এইভাবে খরচা করবেন না। আমি প্রথমবাবু আপনার কাছে আসবো। প্রীতমবাবু এখনো শেষ করেনি, আমি আসছি। প্রীতমবাবু শেষ করুন। হ্যাঁ, ধন্যবাদ। বলছি, দেখুন আজকে যখন কাঁটাতারে বেড়া লাগানো হবে, সেখানে দেখুন সবচেয়ে বড় উপকার হবে সেখানকার মানুষের, এবং বিভিন্নভাবে এই মৌলবাদী জঙ্গিরা তাদের অহেতুক অনুপ্রবেশের মানে জন্য ব্যাঘাত ঘটবে। সেটা জানি না তৃণমূলের সেখানে কি প্রবলেম আছে, বা তৃণমূল এটাকে সমর্থন করে কি না, সেটা তৃণমূলের সমর্থকই বলতে পারবেন। কিন্তু তাতে হয়তো একটা প্রবলেম খুব হয়ে যেতে পারে, অনুব্রত মণ্ডলের মতো গরুচোর এবং তৃণমূল পার্টিতে থাকা সেই গরুচোরগুলোর প্রবলেম হয়ে যাবে, যারা গরুগুলোকে এই পাশ থেকে ও পাশ নির্দ্বিধায় তারা পার করাতে পারবেন না। তাই হয়তো মিথ্যা কথা বলছে যে বিজেপির লোকরা আটকাচ্ছে। দেখুন, আর একটা সঙ্গে কথা বলি, আজকে আমাদের ভারতবর্ষ যথেষ্ট সক্রিয় এবং আমাদের প্রতিবেশী, দেখুন যাই হয়ে যাক প্রতিবেশী আমাদের পরিবর্তন হবে না, সে ভালো হোক চাই খারাপ হোক। আজকে পাকিস্তান আমাদের সাথে যেই দুর্ব্যবহার করেছে, তাকে তো আমরা প্রতিবেশীর থেকে সরাতে পারিনি এবং সরানো সম্ভব নয়, প্রতিবেশী থাকবে। কিন্তু তার সঙ্গে আজকে বাংলাদেশ যেই পথে হাঁটছে, দেখুন বাংলাদেশের সবাই তো এই মৌলবাদিতার মধ্যে নেই, এবং বাংলাদেশে বিভিন্ন মানুষ আছে যারা সুবুদ্ধি এবং সচেতন আছে, তারা নিশ্চয়ই এইসব যুদ্ধ বা ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক করে তাদের নিজেদের পায়ে নিজেরা কুড়োল মারবে না। তাই ভারত সরকার সেইভাবে যুদ্ধ বা অগ্রাসন নীতি প্রয়োগ করে কোনো দেশের উপর, কারণ ভারতবর্ষ কোনোদিন কোনো দেশের উপর প্রথমে আক্রমণ কোনোদিন করেনি, ভারতবর্ষে আক্রমণ হয়েছে, তারপর ভারতবর্ষ সেটাকে প্রতিরোধ করেছে। ভারতবর্ষের প্রীতমবাবু আপনি ঠিক বলেছেন। আমি একটু সংযোজন করে একটু জানার চেষ্টা করবো। আপনি ঠিক বলছেন, একদম রাইট ট্র্যাকেই আপনি রয়েছেন। আমি শুধু জানতে চাইবো, আচ্ছা পুলওয়ামা অ্যাটাক এবং তারপরে সেই সার্জিক্যাল স্ট্রাইকটা যেন কত সালে হয়েছিল? আপনার 2019 সালে। লোকসভা ভোটটা যেন কবে ছিল? 2019। রাইট, আচ্ছা এবার বলুন প্লিজ, কন্টিনিউ।
হ্যাঁ। দেখুন আজকে পুলওয়ামা তো যে অ্যাটাকটা হয়েছে সে তো নিশ্চয়ই না না, ভারতীয় আমি আর সরকার কিছু করেনি। বলিনি, আমি আর কিছু বলিনি, আপনি কন্টিনিউ করুন। আমি আমি বলছি না, আপনি আপনি একটা ফট করে একটা সুচ দিলেন, তো তাই একটা উত্তরটা না দিলে হয় না। কোথায় সুচ দিলাম? আমি সুচ দিইনি, আমি শুধু উত্তরটা না জানতে দিলে হয় চাইলাম। না। দেখুন না না সারাদিন প্রীতমবাবু, আমি আমরা কোনো সুচ এগুলোই করি, দিইনি। আপনিও এগুলোই করেন। দেখুন না না না, সারাদিন সুচ আমিও কোথায় করি, দিলাম? যা না করি না, ছি আপনিও ছি তাই ছি। করেন। সুচ দেওয়া আমার কাজ নয়, ওটা রাজনীতিবিদদের কাজ, সাংবাদিকদের কাজ সুচ দেওয়া নয়, সঠিক না তথ্য না, সবার সামনে তুলে ধরা। সাংবাদিকদের কাজ আরো বড় সুচ থাকে সাংবাদিকের কাছে। আচ্ছা, শোনেন, যাই আমি হোক, আপনাকে একটা কথা বলছি। বলুন। যখন যখন প্রয়োজন হবে, যখন আমাদের ভারতীয় সৈনিকদের উপর আক্রমণ হবে, এখানে তো সেরকম কারো বিএসএফ মৃত্যুদণ্ড বিএসএফ বা আমাদের বিএসএফ আমাদের আমাদের কর্মী নয়, আমাদের আমাদের গর্ব নয়। না না, আমি বলছি না, বিএসএফ দের আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়া আমাদের আমাদের কাছে এটা খারাপ লাগা নয়। ছিনাতে পারেনি, চেষ্টা করেছিল। দেখুন ওখানে তো ছিনিয়ে দাঁড়িয়ে নেওয়ার তাকে চেষ্টা, আমি সেটাই বলেছি, ছিনিয়ে নেওয়ার চেষ্টা। আমি আপনার আরেকটা আরেকটা সঙ্গে জিনিস অ্যাড করছি। বলুন। ওখানে বোম্বিং করে পুলওয়ামাতে প্রায় 32 জনের উপর আমাদের সিআরপিএফ জওয়ানকে মেরে ফেলেছে, মানে বীরগতি প্রাপ্ত করেছিল তারা। তো সেটার রিটেলিয়েট আর এই একটা বাচ্চা পোনার রিটেলিয়েট একই হওয়া সম্ভব নয়। যদি ওটা কোনোদিন বাংলাদেশ এই দুঃসাহস কোনোদিন করার কথা চিন্তা করে, তো বাংলাদেশ ভারতবর্ষের 29তম রাজ্যের পরিণত হবে। এটা বিজেপির কার্যকর্তা এবং বিজেপির স্পোক পার্সন হিসাবে আমি আপনাকে এখানে চ্যানেলে বলে দিয়ে গেলাম। কোনোদিন এই সাহস দুঃসাহস কোনোদিন করার চেষ্টা করবে না। যখন নরেন্দ্র মোদীর মতো লোক প্রধানমন্ত্রী, আমি বাংলাদেশকে বিন্দু মাত্র এই বিষয়ে একেবারে ইগনোর করি, বিশ্বাস করুন। প্রায়োরিটি তো অনেক দূরের কথা। আমি বলছি প্রীতমবাবু, বাংলাদেশকে আমি এখানে প্রায়োরিটি দেওয়া তো অনেক দূরের কথা। বাংলাদেশকে আমি মনেই করছি না ভারতের এগেনস্টে অনেক কিছু করতে পারে, কিন্তু এটা ভিজুয়াল, এটা অত্যন্ত ভাবিয়েছে আমাকে। বিশ্বাস করুন, ভারতের জন্য নয়, ভারতের সীমান্তে, ভারত বাংলাদেশ সীমান্তে যেসব সাধারণ মানুষরা থাকেন, আমজনতারা থাকেন, তাদের কথা ভেবে আমি অত্যন্ত উদ্বেগজনক ভাব প্রকাশ করছি। কেন বলছি বলুন তো? দেখুন, ঠিক সীমান্তে, আপনাদের সামনে আমি ভিজুয়ালটা একটু রাখার চেষ্টা করবো, পিসিআরকে বলবো সেই ফুটেজটা একটু অ্যারেঞ্জ করার জন্য, যেখানে বাংকার সেট করে দেওয়া হয়েছে সীমান্তে। বাংলাদেশ ভাববে কি? বাংলাদেশ পরিকল্পনা করছে, আমি বলছি দুঃসাহস দেখাচ্ছে, পরিকল্পনা করে দুঃসাহস দেখানোর চেষ্টা করছেন, যেটা সত্যি অদ্ভুত লেগেছে আমার। ভারত অবশ্যই জবাব দেবে, কিন্তু কেন এই তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস এই ভাবটা প্রকাশ করছে জানেন? দেখুন এই ছবিটা দেখুন, নিশ্চয়ই আপনি দেখেও থাকবেন, কিন্তু তাও আরও একবার দেখাবো আপনাকে, তার কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ছবি। বৈষ্ণবনগর মালদা, ভারত বাংলাদেশ সীমান্তে, ঠিক মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাংকার বাংলাদেশের। বিজিবির সেনারা সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে বাংকার সেট করা হয়েছে। এটা উদ্বেগজনক এই জন্যে, তার কারণ বাংলাদেশ তো ছোট্ট একটি দেশ, যাকে সাধারণ মানুষ বলে যে ফারাক্কার কতগুলো গেট খুলে দিতে। আমি বলছি সেই সব লোকেরা বাংকার সেট করে বসে রয়েছেন। সাধারণ মানুষের যদি একটিও গায়ে গুলি লাগে, আমি বলছি একটুক্ষণের জন্য হলেও যদি কোনো সাধারণ মানুষ, আম জনতা আহত হন, তাহলে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের অবশ্যই সেই বেস রয়েছে, তারা এই কথাটা বলবে, তারা এই আওয়াজটা তুলবে, তার কারণ তারা বিরোধী শিবিরে বসে রয়েছে। দেশের বিরোধী শিবিরে থেকে তারা এই প্রশ্ন করাটা কোনোভাবেই ভুল নয় প্রীতমবাবু। আমরা গর্ববোধ করি যে আমাদের ভারত অনেকটা সামরিক শক্তির দিক থেকে অনেকটা এগিয়ে, কিন্তু এটা অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, কথা আর বাস্তবায়নের মধ্যে অনেক পার্থক্য আছে। আমি ঠিক এই জায়গায় আপনাদের সামনে একটি ছবি রাখবার চেষ্টা করব, যেখানে বক্তব্য রেখেছেন প্রণব বর্মা, হাই কমিশনার। তিনি কি বলছেন দেখুন, প্রণয় বর্মা, ভারতীয় কমিশনার, তিনি বলছেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে। আমি আরও একবার বলব, পিসিআরকে চালাতে আরও একবার ব্যাখ্যা করা অত্যন্ত দরকারি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য প্রণয় বর্মা রেখেছেন, ভারতীয় হাই কমিশনার রেখেছেন। দেখুন কি বলছেন। তিনি বলছেন, নিরাপত্তার জন্য, প্রত্যেকটি শব্দবন্ধ বোঝার চেষ্টা করবেন কি বলতে চাইছেন তিনি। নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। আমরা আশা করি সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে। সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে। দুটো লাইন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি এই জায়গায় রতনবাবুর কাছে যাব, কিন্তু তার আগে প্রীতমবাবুকে একটি বিষয়, এবং তৃণমূল কংগ্রেস যারা বলছেন
যে ভারতের জন্য থ্রেট হয়ে দাঁড়াচ্ছে ধীরে ধীরে, আমি বলছি হাই কমিশনার এখনও বলছেন, এখনও সমঝোতার কথা বলছেন, তার কারণটা হলো আমি একটু প্রীতমবাবুর সঙ্গে কোনো এক জায়গায় সহমত। আজ একটি রাষ্ট্রের সঙ্গে আরেকটি রাষ্ট্রের যদি যুদ্ধ লাগে, সেই রাষ্ট্রের সবগুলো মানুষ খারাপ নয়, সব মানুষ মৌলবাদী নয়। কিছু মানুষ আছেন যারা স্পেসিফিক্যালি তারা চান শান্তি, তারা চান শান্তির বার্তাকে অ্যাকসেপ্ট করতে, তাদের মধ্যেও অনেকে ক্ষতিসাধন হবেন। আর ঠিক সেই জায়গা থেকে হয়তো এখনও আমরা জানি না, আমরা খুব ক্ষুদ্র ধরনের মানুষ, কি হিসেবে তারা কি ক্যালকুলেট করছেন এটা বোঝা সম্ভব নয়, কিন্তু আমাদের উদ্বেগ অত্যন্ত জাস্টিফাইড। আমি ঠিক এ জায়গায় রতনবাবুর কাছে যাবো। রতনবাবু, আপনি নিশ্চয়ই একজন সাধারণ মানুষ হিসেবে এই উদ্বেগটা প্রকাশ করছেন, আমি আশা রাখি এটাই আপনার বক্তব্য। বলুন রতনবাবু, আপনি আনমিউট করুন। প্রীতম বাবু যেটা বললেন যে মোদি থাকতে কোনো দেশের বা কোনো কেউ ভারতবর্ষের প্রতি চোখ তুলে তাকাতে পারবে না, এই কথাটা আমি এই কারণেই মানছি না। আমি এই কথাটা এই কারণেই মানছি না অঞ্জনদা, কারণ আমাদের ভারতবর্ষের যে সেনারা আছে যারা বর্ডারে পাহারা দিচ্ছে রাত জেগে, তারা জেগে থাকতে দেখে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। এর সমস্ত কৃতিত্বটাই কিন্তু আমাদের ভারতীয় সেনাদের। ঠিক এই জায়গায় যদি প্রধানমন্ত্রী রাহুল গান্ধী থাকতেন, এই জায়গায় প্রধানমন্ত্রী রাহুল গান্ধী থাকলে কি বলতেন তখন? ও আচ্ছা, তখন চেঞ্জ করতেন। একই কথা বলছেন। আচ্ছা, দেশে প্রধানমন্ত্রী আসবে, প্রধানমন্ত্রী যাবে, তাহলে তো এটাও বলতে পারতেন ইন্দিরা গান্ধীর কথাটা কেন বলেছিলেন? ইন্দিরা গান্ধী লড়াইটা করেছিলেন, ইন্দিরা গান্ধী ৭১ লড়াইটা করেছিলেন, তাহলে ইন্দিরা গান্ধীর কথা কেন বললেন? ইন্দিরা গান্ধীর কথা বলেছি যে বাংলাদেশ তখন সহযোগিতা চেয়েছিল আমাদের কাছে, তাই তখন আমাদের সহযোগিতা করেছিল। লড়াইটা কে করেছিল? ইন্দিরা গান্ধী করেছিলেন? না না, আমি ইন্দিরা গান্ধীর কথা বলছি না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং উনি ওই দেশের প্রধান এবং আমাদের দেশের যে প্রধানমন্ত্রী তাদের মধ্যে সমঝোতা হয়েছিল এবং ইন্দিরা গান্ধী সেনা পাঠিয়ে সেই দেশকে স্বাধীন করছে, সেটা আলাদা। উনি যেটা বলছেন চোখ খুলে তাকাতে পারবে না। আচ্ছা অন্যদা, প্রসঙ্গ অন্যদিকে করেছে। আচ্ছা বলুন তো, এই ভারতবর্ষে যেদিন থেকে তো মোদী সরকার 10 বছর হলো, যেদিন থেকে ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে বলুন তো, ভারতবর্ষের যারা নিরাপত্তা বলুন, ভারতবর্ষের বৈদেশিক নীতি বলুন, কোন রাষ্ট্র ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকাতে পেরেছে? তাকাতে পারেন? তাকাতে যাবে কেন? 1965 সালে হ্যাঁ তাকাতে যাবে কেন? কি উদ্দেশ্যে তাকাবে? হ্যাঁ, আমি বলি আজকে যে বাংলাদেশ কথা বলছে তার পরিপ্রেক্ষিতে উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা বলছে, ঠিক আছে, সেই প্রসঙ্গে ওর জন্য এই কথাটা বললাম। আজকে বলুন তো, সেই তখন থেকে কিন্তু 1965 সালে কিন্তু একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধেও কিন্তু আমাদের সেনা প্রধানরা কিন্তু জবাব দিয়েছিল চীনকে। পরবর্তীতে কার্গিল যুদ্ধ হয়েছিল, সেখানেও কিন্তু আমাদের সেনারা কিন্তু মুহূর্তর জবাব দিয়েছিল। সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, সেখানেও কিন্তু সেনারা জবাব দিয়েছিল। আজকে প্রধানমন্ত্রী জানে, কিন্তু ভারতবর্ষের যে নিরাপত্তা রক্ষার দায়িত্বে যে আমাদের বিএসএফ জওয়ানরা থাকে তাদেরকে হাজার সেলুট জানায় আপনারা এই চ্যানেল থেকে, কারণ তারা আজকে বর্ডারে জেগে থাকে দেখে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি। আমরা সংকীর্ণতার বাইরে বেরাতেই পারছি না। রাজনীতি যখন ভোট আসবে তখন এগুলো করব। আজকে আপনি যে বিষয় নিয়ে আলোচনা করছেন, যে সেই বিষয়টা সত্যি আমাদেরকে ভাবাচ্ছে। আজকে যে আমাদের যিনি আমাদের কমান্ড কমিশনার যিনি গেছিলেন, তিনি যে বার্তা দিয়ে এসছেন, ওনাকে সাধুবাদ জানাই। আমাদের দেশের মানুষের পক্ষে তাই একই বার্তা। কিন্তু অঞ্জন, একটা জিনিস কি জানেন, বাংলাদেশটাতে হচ্ছে বাঙালিদের বাস, বাঙালি মুসলিম যারা তারা বসবাস করে। ভারতবর্ষে যখন পরাধীন ছিল তখন কিন্তু পাকিস্তানে যে উর্দু ভাষী মুসলিম যারা আছে, যদিও জাতপাতের কথা আমার এখানে বলতে চাচ্ছি না, তবুও কিন্তু যেহেতু এই কথাটা না বললে নয় অঞ্জনদা, উর্দু ভাষী যে জিন্নার যে মুসলিম সমাজ পাকিস্তানে, তাদের সাথে কিন্তু বাঙালি মুসলিমদের অনেক পার্থক্য। তাদের ভাষা বলুন, তাদের কাজকর্ম, সব দিক দিয়ে অনেকটা পার্থক্য। ভারতবর্ষে যখন পরাধীন ছিল, স্বাধীনতার আন্দোলনে সবচেয়ে বেশি যদি কোনো কেউ শহীদ হয়ে থাকে এবং আন্দোলন করে থাকে, সেটা হচ্ছে বাঙালিরা এই দেশের স্বাধীনতার জন্য সবচেয়ে বেশি তারা শহীদ হয়েছে এই ভারতবর্ষের জন্য। তাই বাঙালিদের প্রতি কিন্তু একটা বাঙালি জাতির প্রতি কিন্তু একটা কিন্তু আমাদের নিজস্ব, আমরা বাঙালি যেহেতু আমাদের একটা টান থাকেই, কিন্তু পাশাপাশি যেহেতু একটা রাষ্ট্র হয়েছে তার একটা নিরাপত্তা আমরা চাবই, যে আমাদের নিরাপত্তার জন্য এগুলো করা উচিত।
কিন্তু অঞ্জনদা কিছু দেখবেন যখন পরাধীন দেশ ছিল, কিছু ইংরেজদের সাথে যারা ছিল আমাদের দেশের কিছু মানুষ, যারা ইংরেজদের চামচাগিরি করতো, উনি যেরকম বললেন প্রীতম বাবু যে ওখানে যেরকম পাকিস্তানের যারা গর্বে যেরকম ছিল, জন্মগ্রহণ করেছে, ঠিক সেরকম ভারতবর্ষের মধ্যে কিন্তু কিছু এরকম ইংরেজদের চামচাগিরি করা লোক ছিল। তারা কিন্তু মরে যায়নি, তারা কিন্তু আস্তে আস্তে তারাও এই দেশে বড় হয়েছে। হ্যাঁ, তো তারাও যেরকম আছে, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমাদের দেশের কথা ভাবতে হবে। দেশ যে সংকটের মধ্যে বা দেশের যে পরিস্থিতি, অস্থিরতা, যে পরিস্থিতি, এইচআইভিতে মরে যাওয়া আরেকটু প্রধানমন্ত্রী পার্টি এখনো চলছে। প্রীতমবাবু কি বলছেন? আরেকটু আমাদের রাজনীতির ঊর্ধ্বে গিয়ে দেশের যে কোনো বিষয় নিয়ে আলোচনা হলো অঞ্জনদা, এই তুই মে যেটা আপনি বলেন, টু মে এইগুলো না করে বরঞ্চ দেশের যে ভাবে শান্তি ফিরে আসে বা আমরা আরো বেশি করে যেন সম্প্রীতির বার্তা দিতে পারি, আমরা যেন আরো বেশি করে ঐক্যবদ্ধ থাকতে ঠিক, পারি। রতনবাবু একদম ঠিক বলেছেন। আমি বিশ্বাস করি সম্প্রীতির বার্তা এবং তার সঙ্গে সঙ্গে তুতু মেমের তুতু আসছি প্রীতম বাবু আসছি। একদম ঠিক বলেছেন, একেবারে ঠিক বলেছেন রতনবাবু, একদম ঠিক বলেছেন। এগুলো আমাদের ভাবা দরকার এবং মাঝে মাঝে সুকৌশলে ইন্দিরা গান্ধীর নাম নেওয়াটাও আমাদের দরকার। রতনবাবু দেখুন, কংগ্রেসের গুণগানটাও একটু গাওয়া দরকার। অঞ্জনা, খালি কংগ্রেস থেকে ইন্দিরা গান্ধী নয়, যখন ইন্দিরা গান্ধী ছিল তখন বিজেপি কোথায় ছিল? বিজেপি তখন বহু, দেখুন আপনি এখন তুতু মেমে করতে শুরু করলেন। না আমি সবাই করছে রতনবাবু, সবাই করছে, প্রবলেমটা এই জায়গাটাতে। কথা বলবো একটা লাইন প্রীতমবাবু আজকে আমরা কার, হ্যাঁ বলুন প্রীতমবাবু কিছু বলতেছে, প্রীতমবাবু বলুন। আমাকে ক্ষমা করবেন, কথাটা বলাটা কেমন দাঁড়াবে, একটু সাবধানে কথা বলবেন। হ্যাঁ, মানে এসটিডিতে মরে যাওয়া প্রথম প্রধানমন্ত্রীর পার্টি এখনো চলছে, তো কাউকে সার্টিফিকেট দেওয়ার এখানে কিছু নেই। কি বলছেন বুঝতে পারলাম না। আজকে এসটিডিতে মরে যাওয়া প্রধানমন্ত্রী, তারও পার্টি তো চলছে ভারতবর্ষে। যে আজকে ইন্টারনাল ভোটিংও যে কোনোদিন প্রধানমন্ত্রী হচ্ছিলেন না, দুটো ভোট পেয়েছিলেন খালি, সেও প্রধানমন্ত্রী হয়েছেন, তারও পার্টি চলছেন। তো সেগুলো বলে লাভ নেই, কারো উপর কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই। প্রধানমন্ত্রী চলছে, ঠিক আছে, ওইভাবে বলতে গেলে এসব বলবেন না। আমি টকিং অ্যাবাউট ফ্যাক্ট, আমি ফ্যাক্ট ছাড়া আমি কথা বলি না। কারণ ঠিক আছে, ফ্যাক্টের কথা বলুন। এবার তুমি তার কথাগুলো যখনই ইন্দিরা গান্ধী নিয়ে বলবো তো খুবই ভালো, তুমি খুব ভালো শিক্ষিত গুণবান সমাজ। যখনই গিয়ে আবার কংগ্রেসের যখনই এই চায়নাকে সিও কে দিয়ে দেওয়া এবং পাকিস্তানকে পিও কে দিয়ে দেওয়া, সেই সব বিষয় নিয়ে যখনই আলোচনা করব তখন আপনি হয়ে যাবেন দেশের বিরুদ্ধে কথা বলার লোক। একটু ছোট করে বলুন, আমি গৌরাঙ্গবাবুর কাছেও যাবো। ওকে, তো তার জন্য কি আছে, একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। এই যুদ্ধটা বা এই বাক যুদ্ধটা শুধুমাত্র পলিটিক্যাল পার্টির মধ্যে না থেকে যদি বাংলাদেশের মানে এই কাজগুলোর পরিপ্রেক্ষিতে একত্রে লড়া যায়, তাতে মনে হয় আমাদের খুবই ভালো হবে এবং আগামী দিনে বাংলাদেশ নামক এই জীবাণুটা কোনোদিন আর আসার চেষ্টা করবে না, এটা ভ্যাকসিনের কাজ করবে। আমার মনে হয় ভ্যাকসিনটা রাইট টাইমে দিলে পরে ভালো হয়। ভ্যাকসিনটা দেরি হয়ে গেলে পরে কিন্তু করোনার মতো মহামারী হয়ে যাবে। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, শুনুন, আজকে ভারতবর্ষে যে জায়গায় দাঁড়িয়ে আছি, যে শক্তির উপরে দাঁড়িয়ে আছি, এই শক্তি তো একদিনে হয়নি। হঠাৎ করে 10 বছর আগে এই শক্তি জন্মে যায়নি। যে বলবে যে কোনোদিন এই মন্ত্রী থাকাতে বুঝতে পেরেছি। রতনবাবু, আমাকে একটু গৌরাঙ্গবাবুর কাছে যেতে হবে। আমি দুজনকে থামার জন্য রিকোয়েস্ট করছি। আমি একটু গৌরাঙ্গবাবুর কাছে যাই। গৌরাঙ্গবাবু অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। গৌরাঙ্গবাবু, একটি বিষয় অত্যন্ত ক্লিয়ার যে রাজনীতির মধ্যে একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করবে, আমার এটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যখন প্রসঙ্গ ওঠে রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে, তখন প্রশ্নটা আমার মনে হয় রাজনীতির প্রেক্ষাপটে থাকা উচিত নয়। আপনাকে আমি যখন প্রশ্ন করেছিলাম তখন আপনি কোনো এক জায়গায় বিজেপিকে টার্গেট করছেন, আমি এটা শুনতে চাইনি। আমি আজ টপিকেই রেখেছিলাম মিথ্যেবাদী বাংলাদেশ, আর আপনি ভারতকে এক প্রকার মিথ্যেবাদী বলে দিচ্ছিলেন। দেখুন, মিথ্যেবাদী বাংলাদেশ তো সবসময় মিথ্যে কথা বলবে, কারণ তারা বর্তমানে বাংলাদেশটা পরিচালিত হচ্ছে আমেরিকা দ্বারা এবং পাকিস্তান দ্বারা।
এবং তার সাথে মৌলবাদীদের হাত ঢুকে গেছে। মৌলবাদীদের দ্বারা ভারতবর্ষে দখল করা, ভারতবর্ষের জমি অধিগ্রহণ করা, ভারতবর্ষের রাজত্ব বিস্তার করা এবং ইসলামী রাষ্ট্র তৈরি করা, এটাই মূল উদ্দেশ্য আছে আছে এবং তার জন্য মিথ্যা কথা বলে দিয়ে ভারতবর্ষকে মেলাইন করা, সব জায়গায় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা জোর করে করে একটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে না এসে জোর করে তারা ক্ষমতায় বসে রয়েছে এবং তারা ভোট করতে যাচ্ছে না, এটা মিথ্যে কথা বলবেই। কিন্তু বিষয়টা যখন ভারতবর্ষ এবং ভারতবর্ষের অখণ্ডতা, ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের স্বাধীনতা, ভারতের সমস্ত বিষয় এসে দাঁড়ায়, তখন তখন এইখানটায় ভারতের যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তাকে দায়িত্ব নিতে লাগবে, স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন তাকে দায়িত্ব নিতে লাগবে। ভারতবর্ষ দুর্বল নয়, ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ। সেই শক্তিশালী দেশ একদিনে তৈরি হয়নি। দীর্ঘদিন স্বাধীনতার পর থেকে প্রচুর শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাটায় এসে পৌঁছেছি, যেখানে কোনো কম্প্রোমাইজের জায়গা নাই। এখানে যে কেউ আইসে বলে দিবে চিকেন নেক দখল করবে, এটা দখল করবে, ওটা দখল করবে, ভারতবর্ষকে উড়িয়ে দিবে, পাকিস্তান ওদিক থেকে ইন্ধন দিবে, এটাকে মেনে নেওয়া যায় না। আজকে বলুন, প্রশ্ন আমরা তুলছি বাধ্য হচ্ছি, তার কারণ যখনই বিজেপি গভর্নমেন্ট আসে তখনই কেন হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, হিন্দু মুসলিম রাইট লাগে, যুদ্ধ লাগে কেন? যখনই বিজেপি আসে তখনই যুদ্ধ। আপনি বাংলাদেশের ইস্যুটাকে হিন্দু মুসলিমে নিয়ে যাচ্ছেন। কার্গিল যুগ হয়েছিল বিজেপির সময়কালে। হিন্দু মুসলিমের যদি যেতে হয় আপনাদেরকে, আপনি কাঠগোড়ায় চলে আসবেন। যুদ্ধ করতে বাংলাদেশি লুঙ্গি বাহিনীকে ঢোকাচ্ছে কারা? এটার প্রতিবাদ আমরা করছি। ভোট ব্যাংক বানাচ্ছে কারা? রাষ্ট্রের বিষয়ে কোনো কম্প্রোমাইজ তো আপনাদের এখানে কেন্দ্র সরকারের উপরে দোষ দেওয়া হচ্ছে। যে তৃণমূলের মমতা ব্যানার্জি অনুপ্রবেশ নিয়ে সোমনাথ মুখার্জির মুখের মধ্যে কাগজ ছুঁড়ে মেরেছিল, বলছে বিএসএফ নাকি বদমাশ। বুঝতে পেরেছি, কেউ কারো কথা শুনতে আমার মনে হয় ইন্টারেস্টেডই নয়। আমি একেবারে অন্তিম লগ্নে রয়েছি, আপনাদের তিনজনকে 1 মিনিট করে স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেবো। একেবারে অন্তিম লগ্নে রয়েছি, আনইন্টারাপ্টেড সেশন। আমি প্রথমেই সুযোগ দেবো রতনবাবুকে। রতনবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন অঞ্জনদা, বাংলাদেশ মিথ্যেবাদী, সেটা বাংলাদেশ সেটা প্রমাণ করে দিয়েছে। তাদের কথা এক, কাজ অন্যরকম। কিন্তু এটা বিষয় হলো যে আমরা যারা ভারতীয়, আমাদের সবচেয়ে আগে যেটা দরকার যে আমাদের দেশের মধ্যে সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, সামাজিকতা বোধ, এইগুলো কিন্তু আমাদের মধ্যে ঠিক করে রাখা দরকার। কাটেঙ্গে তো বাটেঙ্গে, যে বিভাজনের রাজনীতি, এইগুলো থেকে দূরে সরে দেশের সংকটের মুহূর্তে আমাদের কিন্তু একসাথে চলা উচিত। দেশের মতো চলবে, নির্বাচনের মতো হবে, আসবে যাবে, জয় পরাজয় থাকবে, সবার উদ্দেশ্যে এই ভারতবর্ষ। তাই দেশকে রক্ষা করতে হবে সবার আগে। দেশ বাঁচলে আমরা সবাই বাঁচবো, দেশ বিপদে পড়লে আমরা সবাই বিপদে পড়বো। তাই আমরা চলুন সবাই মিলে দেশের সংকট মুহূর্তে বা বাংলাদেশের যে পরিস্থিতি, সেই মুহূর্তে আমরা যেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি না করে প্রথমে আগে আমাদের নিরাপত্তা এবং আমাদের যে বর্ডার আছে, বর্ডারে বিএসএফদেরকে সহযোগিতা করাই হচ্ছে আমাদের প্রধান এখন কাজ। বেশ, আমি প্রীতমবাবুর কাছে যাবো। প্রীতমবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, আজকে ভারতীয় বিএসএফ জওয়ানরা যেই পদক্ষেপ তারা নিচ্ছে এবং ভারত সরকার এই তাদের অগ্রাসন মানসিকতা বাংলাদেশের বিরুদ্ধে যেভাবে কূটনৈতিক সম্পর্ক এবং কূটনৈতিক চ্যানেলে তাদের যেভাবে কথা চলছে, সেটাতে আমাদের সাধারণ মানুষকে ভয় পাওয়ার কিছু নেই, বা আমাদের কোনো সেনার বা কাউকে কিছু সেখানে বলার কিছু নেই। কারণ আজকে যদি শুরুর থেকে বলি, আজকে আমাদের পাকিস্তান অকুপাইড কাশ্মীর, চায়না অকুপাইড কাশ্মীর কিছু দল দ্বারা তাদেরকে পাকিস্তানের হাতে বা চায়নার হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই অবস্থায় ভারত আজকে নেই। সেই ভারত আজকে অনেকটা উন্নত এবং অগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য আছে। এবং তৃণমূলকে বলে লাভ নেই, যেই দলের লুঙ্গিতে যাদের চোর পকেট থাকে সেই দলের কি কথা বলবেন সেটা নিয়ে আলোচনা করা মানে আজকের এখানে সময় নষ্ট। আজকে তারা যেভাবে বিবরণ দিচ্ছেন ভারতীয় সেনাদের এবং বিএসএফ এর উপরে, এটা খুবই নিন্দজনক। আজকে মুখ্যমন্ত্রী হিসাবে তাদের সঙ্গে থাকা উচিত আছে। একেবারে অন্তিম রাউন্ডে রয়েছে গৌরবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন।
দেখুন, বাংলাদেশ যে সমস্ত কথাগুলো বলছে বা বাংলাদেশ যে সমস্ত কার্যকলাপ করবার চেষ্টা করছে বা কামান রেডি করে রাখছে বা সৈন্যদের দিয়ে উস্কে দিচ্ছে, সেগুলোকে যে কোনো মুহূর্তেই ভারতীয় স্বরাষ্ট্র দপ্তর যে কোনো সময় এগুলোকে শেষ করে দিতে পারে বা কোনো বিষয় নয়। কিন্তু ইচ্ছা করে ভারত প্রধানমন্ত্রী ইচ্ছে করে ইস্যুটাকে জীবিত রাখতে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে দুর্বল দেখানোর জন্য এবং মেরুকরণের রাজনীতি করবার জন্য। অন্য অভিসন্ধি রয়েছে, এটাকে ঘৃণ্য এবং মনে করি। এবং বাংলাদেশকে যে কোনো সময় পাকিস্তান বাংলাদেশ এক হয়ে গেছে, তারা দুই দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে, যুদ্ধের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী চুপ রয়েছেন, এটা ধিক্কার জানাই, এটা হওয়া উচিত নয়। একজন প্রধানমন্ত্রী এই কাজটা করে, যিনি সার্জিক্যাল স্ট্রাইক, ফলস মিথ্যা কথা ভোটে জেতার জন্য করেন, মেরুকরণের জন্য টিকে থাকার জন্য এগুলো করছেন। এটাকে আমি একেবারে অন্তিম নম্বরে রয়েছি, আমি আর কাউকে সময় দিতে পারছি না। প্রীতমবাবু ছিছি করছেন, আপনি কিছু বলতে চান প্রীতমবাবু? দেখুন, সব তৃণমূল খুব বাজে, সমর্থক এটা খুব বাজে কথা বললেন যে সার্জিক্যাল স্ট্রাইককে তিনি মিথ্যা এবং কাল্পনিক হিসাবে সাজালেন। দেখুন, যেখানে সেনার উপর যারা প্রশ্ন আমার মনে হয় আপনাকে বলার সুযোগ দিতে পারে মনে হয় ভুল হয়েছে আমার, তার কারণ আবারও ডিবেটের অংশ হয়ে যাবে এটা। একদম অন্তিম ব্লকে রয়েছে। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ ট্রাই টিভি বাংলা আসার জন্য, সন্ধ্যে 7টার এই শোতে জয়েন করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করবো, আমি বিশ্বাস করি সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আর ঠিক সে জায়গায় আমি যখন মিথ্যেবাদী বাংলাদেশ বলছি, আমি যখন বলছি বাংলাদেশ প্রতিনিয়ত ভারত বিদ্বেষী কথা বলছে, বাংলাদেশ বারংবার ভারতকে ছোট করবার চেষ্টা করছেন, অথচ নিজেরাই ছোট, সেই বিষয় নিয়ে যখন আমরা কথা বলছি তখন তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস প্রত্যেকে কাদা ছোড়াছুড়ি করছে। বিশ্বাস করুন, সবাই মিলে যদি এই মুহূর্তে রাষ্ট্রের কথা আমরা ভাবি, তাহলে হয়তো বাংলাদেশ এই কথাগুলো বলার সাহস পাবে না। আমার মনে হয় বাংলাদেশও কোনো এক জায়গায় জেনে গেছে যে এখানে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস সব আলাদা। তার কারণ রাষ্ট্রের ক্ষেত্রে তারা প্রত্যেকেই ভোট ব্যাংক পলিটিক্স করার চেষ্টা করছেন এবং কোনো এক জায়গায় সেই ক্ষেত্রে শেষ হাসিটা হাসবে না তো? ডিভাইড অ্যান্ড রুল। এই কথাগুলি আজকের এই স্পেশাল শো শেষ করবো। প্রতিদিন সন্ধ্যে 7টায় এরকমই টান শো দেখার জন্য নজর রাখতে হবে শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।